তুমি কৌস্তব বাগচি, তুমি সিদ্দিকুল্লাহ দাড়ি টেনে ছিঁড়ে নেবে, একটা সিদ্দিকুল্লাহ দাড়ি তুমি টেনে ছিঁড়তে পারো, এতগুলো দাড়িওয়ালা লোক আছে, আমারও এতে দাড়ি কিছু আছে, অল্প আপনাদের থেকে কম কিছু দাড়ি আছে, কতজনের দাড়ি তুমি ছিঁড়বে সিদ্দিকে? কৌস্তব বাগচি, নেড়া বাগচি। আবার বলে ভারতবর্ষ নাকি আমাদের মুসলমানদের না, ওর বাপের। কৌস্তব বাগচি বললেন ভারতবর্ষের মাটি নাকি মুসলমানদের নয়, পাকিস্তান দেখে নিতে। আসলে কৌস্তব বাগচি নিজেই একজন কাঁটাতার পার হয়ে আসা, ওর বাপ ওর মা ওদের বংশ অনুপ্রবেশকারী বাংলাদেশে। শুভেন্দু অধিকারী, দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী 100টা সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমি হিন্দু বাঁচাবো, আমি হিন্দু বাঁচাবো, আমি হিন্দু বাঁচাবো, হিন্দু ধর্ম বাঁচাবো। ও নিজেই বাঁচতে পারছে না, ওবার হিন্দু ধর্মকে বাঁচাবে। নিজেই 50টা ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও আবার হিন্দু ধর্মকে বাঁচাবে। এই লড়াই, এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়। যদি ডিউটি করতে এখানে আসতেন তাহলে আমি ওসিকে আইসিকে বলছি আপনি আপনার ইউনিফর্মটা পরে এখানে দায়িত্ব পালন করতে আসুন। আপনি স্যান্ডো গেঞ্জি পরে একটা টি শার্ট পরে ডিউটি করতে এসেছেন, এসে বলছেন রাস্তা ফাঁকা করো। রাস্তাই একমাত্র রাস্তা, কান খুলে শুনে রাখুন। এই আইনকে বাতিল করতে গেলে রাস্তাই একমাত্র রাস্তা, রাস্তা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। রাস্তাই একমাত্র রাস্তা। ভাবছি রাস্তা কেন ফাঁকা আছে এটাই ভাবছিলাম। হোসেনবাবু বারণ করছে বলতে, আমরা আইনজীবী লোক, আমরা বারণ তো শুনবো না, আমরা কোনো মানবো না, কোনো বাধা মানবো না, আমরা কেউ কোনো বাধা মানবো না। কারণ সব থেকে বেশি আজকের দিনে দাঁড়িয়ে যতটা ওয়াকফ নিয়ে আমাদের মধ্যে ভয়ের ভীতির একটা পরিবেশ তৈরি হয়েছে, তার থেকে বেশি ভয় আমরা পুলিশকে করি, প্রশাসনকে করি, এসডিপিও কে করি, ওসি কে করি, আইসি কে করি। এই বুঝি বাড়ি থেকে নোটিশ ধরিয়ে দিয়ে গেল, এই বুঝি রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল পুলিশ। কিসের ভয় পুলিশকে? কেন ভয় পুলিশকে? পুলিশকে দেখলে স্লোগান দিন, আজ থেকে স্লোগানটা মুখস্থ করুন। পুলিশকে দেখলেই স্লোগান দেবেন, পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে। পুলিশ দেখলে স্লোগান দেবেন, পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে। তার কারণ পুলিশ আর পুলিশ নেই, পুলিশ আরএসএস এর পোশাক পরে আরএসএস এর কথা মতো এখানে কাজ করছে। মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে আছে আর দাঙ্গা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে আছে, হোসেন বাবু কিছু বারণ করবেন না, আমি বুঝতে পারছি আপনি কি বলবেন, বুঝতে পারছি। পুলিশ দাঁড়িয়ে আছে, আপনার কিচ্ছু হবে না, আপনাদের কিছু হলে আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল বুঝে নেব, দেখে নেব, সামলে নেব। মামলা হলে সামলানোর ক্ষমতা আমাদের আছে। আমরা আইনজীবীরা আইনের খুঁটি সাজাচ্ছি, আইনের ফাঁদ পাচ্ছি, আইনের ফাঁক ফোকরগুলো দেখছি। আপনারা লড়াই সংগ্রাম আন্দোলন প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের লড়াইয়ে আমরা আইনজীবীরা, চিকিৎসকরা, শিক্ষকরা, অধ্যাপকরা, সামাজিক সংগঠনের মানুষজন সবাই আছি। সরকার কিছু পাচ্ছে না, এখন সরকার কিছু করতে পারছে না। ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই আন্দোলন প্রতিবাদ হচ্ছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ। এখানে কেউ কারো দোকান ভাঙচুর করেছে? কেউ কোনো গাড়িকে আটকে রেখেছে? কেউ কাউকে মারধর করেছে? কেউ পুলিশকে দেখে কোনো স্লোগান দিয়েছে? কিচ্ছু দেয়নি। আমাদের শুধু বক্তব্য এই কালো আইন, এই আইনটাকে বাতিল করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ চলছিল। সেই প্রতিবাদে পুলিশ অনুমতি দিয়েছেন। 6টা পর্যন্ত অনুমতি ছিল, 6টা ঠিক 10 হয়েছে। একটা টি শার্ট পরা গুন্ডানা সন্ত্রাসী, বলতে পারবো না কি একটা এসেছিলেন, আমি ওনাকে চিনি না, না চিনি আমার জানা সম্ভব নয়, কেউ একটা এসে হুমকি দিয়ে গেলেন 6টা বেজে গেছে, এ করে নিতে হবে। যদি আজকে এখানে কোনো পলিটিক্যাল সভা হতো একথা বলতে পারতেন, এসে চামড়া তুলে নিত নেতারা। যাই হোক, সে বলেছে। আপনাদেরকে যে কথাটা বলার, যে জন্য বলা, আইনটা যে তৈরি হয়েছে, এই আইনের ফলে সংবিধানের কয়েকটা মৌলিক অধিকারকে এই আইনটা লঙ্ঘন করছে। তার মধ্যে যে আমাদের যে আইনের সমতা, আইনের যে ইকুয়ালিটি, 14 নম্বর ধারা, আর্টিকেল 14, সেই ধারাটাকে এই আইনটা লঙ্ঘন করছে। যে আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, সেই ধারাটাকে লঙ্ঘন করছে। 300 ক ধারা, সম্পত্তির অধিকার, যেখানে বলা আছে যে আমি আমার সম্পত্তি কাউকে দান করতে পারবো, বিক্রি করতে পারবো, ক্রয় করতে পারবো, হস্তান্তর করতে পারবো, উৎসর্গ করতে পারবো, সেবা করতে, যা কিছু করতে পারবো। সেই কথাটা সংবিধানের 300 ক ধারা অর্থাৎ আর্টিকেল 300A বলা আছে, সেই ধারাটাকেও ভায়োলেট করছে। সঙ্গে সঙ্গে আরও একাধিক ধারাকে 26, 27, 28, 25 একাধিক ধারাকে ভায়োলেট করছে। এই আইনটা তৈরি হয়েছে কেন?
আইনটা তৈরি করা হয়েছে। আজকে যদি ওই শুভেন্দু অধিকারীর মতো চুলকে দেওয়া নেতা শুভেন্দু অধিকারী ওর মতো যদি কোনো একটা লোক বলে, আজকে আপনাদের কাছে যেগুলো যে সমস্ত মসজিদগুলো আছে, মসজিদগুলো কি 1 বছরের মসজিদ নাকি 2 বছরের মসজিদ নাকি 3 বছরের মসজিদ? কোথাও কোথাও মসজিদের বয়স 50 বছর, কোথাও কোথাও 100 বছর, কোথাও 300 বছর, কোথাও 60-70 বছর। সেই মসজিদটাকে নিয়ে কেউ যদি প্রশ্ন করে, ওই চুলকে দেওয়া গরু খেকো শুভেন্দু অধিকারীর মতো কেউ যদি লোক বলে যে মসজিদটা ওয়াকফ সম্পত্তি নয়, লোকের জমি দখল করে মসজিদ করা হয়েছে, তাহলে মামলা হবে। আগে মামলাটা ট্রাইব্যুনালে হতো, এখন মামলাটা ট্রাইব্যুনালেই হবে, তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই চলতে 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 50টা বছর সময় নিয়ে নেবে। আর অতদিন পর্যন্ত ওই মসজিদে নামাজ পড়তেও পারবেন না, কোরআন পড়তেও পারবেন না, ইফতার করতেও পারবেন না। আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে, আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে। আমরা যারা আইন নিয়ে প্র্যাকটিস করছি, আমি যদিও ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি, আমি সিভিলটা তোরা করি না, সিভিলটা জানি না। আমি চোর, ডাকাত, খুনি, রেপিস্ট, ধর্ষক ওদের নিয়ে ওকালতি করি, আমার ক্রিমিনাল সাবজেক্ট। তো যাই হোক, আইনটা এইরকম তৈরি হয়েছে। আইনটা খুব বিচ্ছিরি একটা আইন, অসাংবিধানিক আইন, অগণতান্ত্রিক আইন, স্বৈরাচারী শাসকের আইন। এই আইনকে আমরা মানব না। এই আইনটাকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে নিয়ে। আর সুপ্রিম কোর্টের কয়েকটা বিচারপতি আছে, আহা খুব ধোয়া তুলসী পাতা। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি আছেন, তারা খুব ধোয়া তুলসী পাতা। আমরা খুব বলি না বিচার ব্যবস্থা নিরপেক্ষ, বিচার ব্যবস্থা স্বচ্ছ, বিচার ব্যবস্থা কারোর হয়ে কোনো কথা বলে না, কারোর হাতের কোনো তামাক টামাক খায় না। বিচার ব্যবস্থা বিচারপতিদের একাংশকে নিয়ে জনমনে, সাধারণ মানুষের মনে ক্ষোভ, বিক্ষোভ, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, বিচার ব্যবস্থার স্বচ্ছতা, বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দেখেছি এর আগের বিচারপতি, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে অর্ডার দিয়ে গিয়েছিলেন। আমরা দেখিনি, ভুলে গেছি? বলিনি। ডিওয়াই চন্দ্রচূড়, তারপরে জাস্টিস ললিত, জাস্টিস বোপান্না, বিচারপতি বোবদে, একাধিক সুপ্রিম কোর্টের বিচারপতি রেখেছেন। সবার নাম আপনাদের জানা সম্ভব নয়, আমরা যারা ওকালতি করি আমরা নামগুলো জানি। তো যাই হোক, সুতরাং সুপ্রিম কোর্টের বিচারপতিরা কয়েকটা মিষ্টি মিষ্টি গরম গরম কথা বললেন। নরেন্দ্র মোদীর উকিলকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করলো, সুপ্রিম কোর্টে প্রশ্ন করছে নরেন্দ্র মোদীর উকিলকে যে আপনারা কি হিন্দু ট্রাস্টে মুসলমানদেরকে রাখবেন? এই কথাটা শুনে কয়েকটা মুসলমান ভাই, বা কয়েকটা কেন বলবো, প্রায় 30-40% মুসলমান সম্প্রদায়ের মানুষ মনে করছে সুপ্রিম কোর্টটা মনে হয় আমাদের দিকেই যাচ্ছে, সুপ্রিম কোর্টটা মনে হয় আমাদের পক্ষেই যাচ্ছে। বন্ধু, অতটা সোজা না। এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য, আন্দোলনটাকে স্থিমিত করে দেওয়ার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থার একাংশ, আইন আদালতের একাংশ, সবাইকে কাজে লাগিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যাতে আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়া যায়, আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া যায়। সেই জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল ফুরফুরাই গটিয়ারি শরীফের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা আন্দোলনকে স্তব্ধ করবেন না, আন্দোলনকে কোনো রকম স্তব্ধ করবেন না। যারা আন্দোলনকে স্তব্ধ করতে আসবে তাদেরকে জব্দ করে দিন গণতান্ত্রিকভাবে। কি করে জব্দ করতে হবে? যদি কোনো রকমভাবে পুলিশ প্রশাসন আপনাদের গায়ে কোনো আঘাত করে, কোনো বাধা তৈরি করে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা তৈরি করে, তাহলে পুলিশের ব্যারিকেড ভেঙে দিন, পুলিশের বাধাকে উপেক্ষা করুন। পুলিশের মাথাকে গণতন্ত্রের আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথাকে ভেঙে গুঁড়িয়ে দিন, আইনের হাতুড়ি দিয়ে পুলিশকে জব্দ করুন, আইনের ডান্ডা দিয়ে পুলিশকে মেরে ঠান্ডা করে দিন। তবেই সেই লড়াই চলবে, এই লড়াই চলবে, এই লড়াই চলবে। তুমি পুলিশ, তোমাকে ভয় পাই না, তুমি পুলিশ, তোমাকে ভয় পাই না। কারণ এই জন্যই ভয় পাই না, তোমার ওপরে আইন আছে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার ওপরেও আইন আছে। আর তুমি শুভেন্দু অধিকারী দাঙ্গাবাজ, তোমার ওপরেও আইন আছে। আবার গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী কৌস্তব বাগচি, নামটা শোনা শোনা লাগছে না আপনাদের? একটু নামটা শোনা শোনা লাগছে তো? কৌস্তব বাগচি, ওকে আমরা বলি ন্যাড়া বাগচি, ওকে আমরা বলি ন্যাড়া বাগচি। যারা হাইকোর্টে সাংবাদিকতা করে ওরা জানে।
ওকে আমরা বলি ন্যাড়া বাগচি। যদি আমাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো, আমার সঙ্গে তো খুবই মিষ্টি মধুর সম্পর্ক কৌস্তব বাগচির সঙ্গে, কেন আমরা কোটার ভেতরে লড়াইটা করি, কোটার বাইরে আমরা একসঙ্গে গলা ধরে চা খাই, আড্ডা দিই, গল্প করি, আমাদের সঙ্গে দ্বন্দ্ব কিছু নেই, কিন্তু আমরা ওকে বলি ন্যাড়া বাগচি। তুমি কৌস্তব বাগচি, তুমি সিদ্দিকুল্লাহ দাড়ি টেনে ছিঁড়ে নেবে, একটা সিদ্দিকুল্লাহ দাড়ি তুমি টেনে ছিঁড়তে পারো, এতগুলো দাড়িওয়ালা লোক আছে, আমারও এতে দাড়ি কিছু আছে, অল্প আপনাদের থেকে কম কিছু দাড়ি আছে, কতজনের দাড়ি তুমি ছিঁড়বে সিদ্দিকে? কৌস্তব বাগচি, ন্যাড়া বাগচি। আবার বলে ভারতবর্ষ নাকি আমাদের মুসলমানদের না, ওর বাপের। কৌস্তব বাগচি বলছে কৌস্তব বাগচি বললেন ভারতবর্ষের মাটি নাকি মুসলমানদের নয়, পাকিস্তান দেখে নিতে। আসলে কৌস্তব বাগচি নিজেই একজন কাঁটাতার পার হয়ে আসা, ওর বাপ ওর মা ওদের বংশ অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারী। আমার আপনার শরীরে ভারতীয় রক্ত বইছে, আমার দাদু আপনার দাদু তার দাদু ভারতবর্ষের আদিবাসী বাসস্থান, আদিবাসিন্দা। কৌস্তব বাগচি দাদুর খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশের কাঁটাতার পার হয়ে এদেশে এসেছে অনুপ্রবেশকারী, ওই জন্য মুখে গরম গরম কথা। ভূমিকম্প হলে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল আছে, প্যারামিটার। আমাদের যখন জ্বর হয়, আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে, আর যখন ঝড় হয় বায়ুর গতিবেগ মাপা হয় ব্যারোমিটার দিয়ে। আর কে কত বড় বিজেপি সেটাকে মাপার জন্য প্যারামিটার আছে, দাঙ্গা, ধর্ষণ, খুন, ঘৃণা ভাষণ, হিংসা, এই প্যারামিটার দিয়ে বিজেপিকে মাপা হয়, বিজেপির কে কত বড় নেতা। লোকসভাতে প্রার্থী নেওয়ার জন্য কৌস্তব বাগচি কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, টিকিট দেয়নি, 26-এ টিকিট নেওয়ার জন্য গরম গরম কথা বলে বিজেপির নজরে আসার চেষ্টা করছে। তুমি এমএলএ হও আর এমপি হও আর মুখ্যমন্ত্রী হও, কৌস্তব বাগচি, ন্যাড়া বাগচি, তুমি দুটো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াও, তোমার কত বুকের পাটা আছে, তুমি কত মায়ের দুধ খেয়েছো, কতবার তুমি নেতা হয়েছো, তুমি ফাঁকা মাঠে ঘুরে বেড়াও তো দেখি। কত ধানে কত চাল তখনই বুঝে যাব। আর এই শুভেন্দু অধিকারী, দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী 100টা সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমি হিন্দু বাঁচাবো, আমি হিন্দু বাঁচাবো, আমি হিন্দু বাঁচাবো, হিন্দু ধর্ম বাঁচাবো। ও নিজেই বাঁচতে পারছে না, আবার হিন্দু ধর্মকে বাঁচাবে। নিজেই 50টা ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও আবার হিন্দু ধর্মকে বাঁচাবে। এই লড়াই, এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে, এই আন্দোলন মন্দিরের বিরুদ্ধে নয়, গির্জার বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে, বিজেপির অনৈতিক দাবির বিরুদ্ধে, আর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আর যারা আরএসএসের চামচা, আরএসএসের দালাল, আরএসএসের পোশাক পরে খাঁকি উর্দির মান সম্মানকে ধুলোতে মিশিয়ে দিয়েছে, আবু সিদ্দিকীকে পিটিয়ে মেরেছে, আনিস খানকে ছাদ থেকে ফেলে গত কয়েক বছর আগে হাওড়ার আমতাতে আমার আপনার ভাই আনিস খানকে ছাদ থেকে ফেলে পুলিশ খুন করেছে, আবু সিদ্দিকীকে থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরেছে। তাহলে সেই পুলিশ খাঁকি পরে আরএসএসের